শফিক, শফিক আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ভাই, আপনারা নাস্তিকরা যারা যুক্ত হয় তাদের ধর্মীয় পরিচয় জানতে চান না কেন? আমাদের সেটাতে দরকার নেই ভাই, এটা তো যার যার ব্যক্তিগত বিষয়, আমাদের বলবে কেন? বা আমরা জানতেই বা চাবো কেন? এটা তো আমাদের দরকার কি? না, একটা লাইভে আমি গেছিলাম ওপেন স্টেজে, তারা জিজ্ঞেস করে ধর্মীয় পরিচয় আপনার কি আগে দেন। তো মানে তারা হ্যাঁ, জানতে চায় আপনি শিক্ষিত না অশিক্ষিত, এটা জানতে চায়। আহ, ভাই আমাদের এখানে মানে আমরা কাউকে কারো ধর্মীয় পরিচয়ের উপর ভিত্তি করে আমরা কাউকে জাজ করি না। আপনার যুক্তি কি আছে, আপনি কি যুক্তি উপস্থাপন করতেছেন আমাদের সামনে, সেটা দিয়ে আপনাকে জাজ করি। আপনার ধর্মীয় পরিচয় যাই হোক তা দিয়ে আমাদের তো কিছু যায় আসে না। আপনি তো ভাই আমারে, আপনার ধর্মীয় পরিচয় যাই হোক তাতে তো আমার দুই পয়সার লাভ নেই, তাই না? আমার দুই পয়সার লাভ আছে ভাই? না, না, না। তো তাহলে না, আপনার ধর্মীয় পরিচয় যাই না আমি আপনার সাথে তো আমি আমার মাইয়াও বিয়া দিব না, যে আপনার ধর্মীয় পরিচয় যাই না এক ধর্মের হইলে মাইয়া বিয়া দিব, তাও তো না ভাই। তাহলে আপনার ধর্মীয় পরিচয় যাই না আমার ফায়দা কি? এটা আপনার বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ধর্মীয় পরিচয় কি। আমরা এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার যুক্তিটা কি আছে বা আপনার পয়েন্ট কি আছে, আপনার রেফারেন্স কি আছে, সেগুলা হচ্ছে আমাদের আগ্রহের বিষয়। আপনার ভাই নুনু কাটা নাকি আকাটা এটা দিয়া ভাই আমরা কি করব ভাই বলেন তো? আপনার নুনুর কাটা নাকি আকাটা দিয়ে আমার কোনো লাভ আছে? যাই না। না ভাই, না, তাহলে আপনাদের আমি এই বিষয়টা ভালো লাগছে। আপনারা এগুলা দিয়ে জাজ করেন না, কে কোন ধর্মের, আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত, এগুলা দিয়ে আপনারা বিচার করেন না। তো কিন্তু আমরা বিচার যুক্তিটা করি মনে করেন আপনার কথা থেকে বিচার করব। যে মনে করেন আপনি এমন একটা বলদের মতো কথা কইলেন, একজন এসে এমন একটা বলদের মতো কথা কইলো, রাম ছাগলের মতো কথা কইলো, তখন আমরা সেই কথার উপর ভিত্তি করে তার কাজের উপরে আমরা মনে করি মানুষের জন্ম যেখানেই হোক, মানুষ অনেক মানে নিজের মেধা নিজের যোগ্যতা দ্বারা অনেক উপরে উঠতে পারে। এখন আপনার কথাবার্তা যদি হয় মানে লোয়ার লেভেলের, তখন আমরা আপনাকে সেই কথা এবং কাজ সেইটার উপর ভিত্তি করে আপনাকে জাজ করব। আপনার জন্ম কোথায় হয়েছে, আপনি কোন পরিবারে জন্মাইছেন, কোন ধর্মের পরিবারে জন্মাইছেন, এগুলা দিয়ে ভাই আমাদের দুই পাশের কিছু যায় আসে না। এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার আপনার বলার দরকারও নেই কাউরে। আপনার ধর্ম জিজ্ঞেস করাটা এটা ইউরোপ আমেরিকাতে একটা অসভ্য আচরণ। এইটা একজন আরেকজন মানুষকে কখনো ধর্ম, কার কি ধর্ম সেটা জিজ্ঞেস করে না, এটা প্রাইভেট ম্যাটার। এটা কাউকে জিজ্ঞেস করাটাও একটা অসভ্যতা। অন্য আরেকজনের ধর্ম কি এটা জিজ্ঞেস করাটাও ইউরোপ আমেরিকা সহ সকল সভ্য দেশে এটা একটা অভদ্রতা, অসভ্যতা। হ্যাঁ, আপনার ধর্মীয় পরিচয় জেনে আমার লাভ কি? এখন যারা হচ্ছে ধর্মীয় পরিচয়টা যাদের জন্য ইম্পর্টেন্ট, মনে করেন আপনারে আহ, আপনি যুক্ত হয়েছেন, এখন আপনারা গাইল দিব নাকি আপনারা ভালো ব্যবহার করবো এটা তো আমি বুঝতেছি না। এখন আমি আপনারা জিগাইলাম ভাই আপনি কি নাস্তিক, তখন আপনি কইলেন নাস্তিক, তখন আমি বললাম ওয়াহ বাহ মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ আসেন আসেন ভাই, হ্যাঁ চলেন। তখন আপনার সাথে আচরণটা একরকম হবে। আবার যদি শুনি যে আপনি মুমিন, তখন যদি আপনার মুমিন শুনে গালি পারা শুরু করি, তাহলে এইটা হবে আপনার সাথে একটা আহ বেইনসাফি, তাই না? আপনি তো মুমিন হয়েও তো আপনি নাস্তিকের মতো কোশ্চেন করতে পারেন, নাস্তিক হয়েও তো আপনি মুমিনের মতো কথা কইতে পারেন। এটা তো সম্ভব। এখন আপনি আপনার অবস্থানটা কি সেটা আগে থেকে যাই না, যদি আমি আমার কথাবার্তা ঠিক করি, আগে থেকে আপনার ধর্মীয় পরিচয় যাই না সেই অনুসারে যদি আপনার সাথে কথাবার্তা বলি, তাহলে তো সেটা অন্যায় হয়, একজন মানুষের সাথে অন্যায় করা হয়। এই জন্য আমরা মনে করি যে আপনার ধর্মীয় পরিচয় যাই হোক সেটা দিয়ে আমাদেরকে যায় আসে না, কিন্তু আপনার কথা থেকে আমরা বুঝে নিব, আপনার আলোচনা থেকে আপনার প্রশ্ন থেকে আমরা বুঝে নিব এবং সেই অনুসারে আপনার সাথে কথা বলবো। কিন্তু আপনি যদি না বলতে চান আপনার ধর্মীয়, মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি, মাঝে মাঝে যদি আমরা দেখি যে একটা প্রবলেম মনে হইতেছে, মাঝে মাঝে হিন্দুরা যুক্ত হয় আমাদের এখানে মুমিনের ভাব নিয়ে কথাবার্তা বলে, তখন আমরা জিজ্ঞেস করি ভাই একটু সূরা ফাতিহাটা কন্ত, এইরকম আমরা করি। কিন্তু এছাড়া সন্দেহ না হইলে আমরা কখনো কাউকে জিজ্ঞেস করি না। এটা তো আপনার ব্যক্তিগত বিষয়। বলেন আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা আছে আছে। আমি লাইভ, এই যে ওপেন স্টেজ এটা লাইভ শুনি। তো আমি দেখি যে তারা, আপনারা যারা নাস্তিক, তো তাদেরকে ওই সাজ্জাদুল মৌলা শান্ত যিনি, উনি অশিক্ষিত বলে মানে ট্রিট করেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি ভাই ভাই শিক্ষিত কিনা বলেন। বাক স্বাধীনতা আছে মানুষের, যে যার ইচ্ছা যার লাইফ খুলে যে কেউ যে কোনো কিছু বলতে পারে। এটা দিয়ে তো ভাই কিছু যায় আসে না, কে কি বলতেছে তা দিয়ে তো কিছু যায় আসে না। যায় আসে যায় আসে না, হচ্ছে তারপর কার, জিজ্ঞেস করলাম কার যে শিক্ষিত পয়েন্টটা, কাকে বলে, এই সংজ্ঞাটা কার আমাকে দেন, পয়েন্ট কাকে ভ্যালিড, শিক্ষিত বলা যায়। কার পয়েন্টটা ভ্যালিড, কার পয়েন্টের সপক্ষে যুক্তি প্রমাণ আছে, সেটা হচ্ছে ম্যাটার করে।
পৃথিবীর মানে মানুষের বাক স্বাধীনতা যেহেতু আছে, সেহেতু যে কেউ যে কাউরে লাইভ খুইলা গালিগালাজ করতেই পারে। এটা তো ভাই আমি থামাইতে পারবো না। একজন মানুষ যদি লাইভ খুইলা একজনের গালিগালাজ করতে চায় তাহলে করুক, অসুবিধা কি? সে যদি কইরা একটু মনে শান্তি পায়, হয়তো আমার কাছে কোনো এক সময় এক এমন রামধুলাই খাইছিল, সেই রামধুলাইয়ের ব্যথা মনে করেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাত্রে পাছার উপরে পাছার ওইখানে জ্বলতে থাকে, ব্যথা করে, হ্যাঁ, রাইতে ঘুমাইতে পারে না। আরে আসিফ মহিউদ্দিনের কাছে কি রামদোলাইটা খাইছিলাম রে ভাই, এখনো পাছার ওইখানে ব্যথা করে, এখনো রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আর সারা রাত পাছায় ব্যথা করে। সেই যে আমার কাছে তো ভাই হাজার হাজার মুমিন এসে রামদোলাই খায় গেছে। হ্যাঁ, আপনি যদি আমার লাইভ দেখে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই জানা উচিত যে আমার লাইভে আইসা প্রত্যেকটা মুমিন আইসা কিভাবে রামদোলাই খাইয়া তারপরে কান্নাকাটি করে বাইরিচ্ছে, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। এতদিনে তো নিশ্চয়ই মানে এটা কারো অজানা নাই। And এই মুমিনও নিশ্চয়ই কখনো একবার বা দুইবার বা তিনবার আমার কাছে এমন লাথি খাইছিল, এমন রামদোলাই খাইছিল, যেই ব্যথা এখনো তার যায় নাই। এখনো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাত্রে তার পাছায় বেদনা উঠে। হুম। আর এই বেদনা উঠলে তো এখন ভাই গাইলেই বই আমার, এটা তো গাইলানো স্বাভাবিক। আর একজনের মনে করেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাত্রে পাছায় ব্যথা উঠে, আসিফ মহিউদ্দিন তারে মারছিল, ওইটার ব্যথা এখনো উঠতেছে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাতে। এ তো ভাই কানবই, এটা তো এটা কানতে দেন, এর দরকার হলে টিস্যু পেপার দিয়ে আসবেন মাঝে মাঝে ভাই, এই লন টিস্যু পেপার, আপনি মানে মন খোলা কান্দেন। আহ এইভাবে তার সাথে কথা বলবেন যে আপনি ভাই আপনার কথা শুনে মনে হয় যে আপনার মনে হয় আসিফ মহিউদ্দিন খুব বড় একটা রামদোলাই দিছিল, এই জন্য এখনো আপনার ব্যথা যায়নি, সারাদিন এখনো জব করেন আসিফ মহিউদ্দিনের নাম। তো ভাই মানে মলম মাখেন, মলম মাইখা কোন ডাক্তারের কাছে যান, পাছার ডাক্তারের কাছে যান, সেখানে গিয়ে মলম মাখেন, মলম মাইখা দেখেন পাছার ব্যথা ঠিক হয় কিনা। এটা এটা আমরা বলতে পারি, এটা আমরা তাদেরকে সুপরামর্শ দিতে পারি যে আপনারা যদি যাদের পাছায় ব্যথা আছে তারা একটা ভালো ডাক্তার দেখান, ভালো মলম পাওয়া যায় দোকানে, সেই মলমটা পাছায় মাখেন। কারণ আমি যেটা দিচ্ছি সেটার ব্যথা তো এতদিনে চলে যাওয়ার কথা, অনেকদিন হয়ে গেছে নিশ্চয়ই, চলে যাওয়ার কথা, এখনো যায় নাই। তাহলে তো ওইখানে মনে হয় ভয়ঙ্কর অবস্থা হয়েছে, খারাপ অবস্থা হয়েছে। তাইলে ওনাদেরকে এটা বলতে পারেন। কিন্তু এছাড়া তো ভাই আর আমার আর কিছু বলার নেই। তারা যদি গালিগালাজ করে যদি মনে একটু শান্তি পায়, সুখ পায়, স্বস্তি পায়, আমারে প্রত্যেকদিন লাইভ করে করে যদি গাইলা তাদের মনে যদি একটু আসে, শান্তি আসে, তাহলে তো ভাই সেটা ভালো ব্যাপার। তাহলে তাদের মনে শান্তি হওয়া, আমার 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 তো তাতে কিছু যায় আসে না ভাই, কেউ আমার গালি দিতেছে তাতে কিছু যায় আসে না, আমার আরো সুবিধা। ওইখানে ওই লাইভ শুনে হয়তো আরো 5টা মুমিন আমার লাইভে আসবে, এটা তো আমার জন্য আরো ভালো ভাই। 5টা মুমিন মনে করবে কি যে যাই আসিফ মহিউদ্দিনের গিয়ে আমি জবাব দিয়ে আসি, হ্যাঁ, এই আসিফ মহিউদ্দিনরা এরা গাইলে তো আমিও গিয়ে 2টা গাইল পাইরে আসি। ওই মুমিনরা যখন এই কথা ওদের লাইভ শুনে আমার লাইভে এসে আসবে, তখন তো আমি তাদেরকে বাটের উপর মানে একের মুরগি ধরমু, তখন তাদেরকে, তাই না, মুরগির মতো করে ধরমু। তাহলে তো আমার জন্য আরো ভালো। ওই লাইভ দেখে আরো 5টা মুভি আমার লাইভে আসলে আমার জন্য তো আরো ভালো। ভাই ওদেরকে আমাদেরকে সারাদিন গালিগালাজ করতে বলেন এবং কান্নাকাটি করতে বলেন, অনেক কান্নাকাটি করতে বলেন, মাঝে মাঝে টিস্যু পেপার দিয়ে আসতে পারেন, যে টিস্যু পেপার নাও, আর মাঝে মাঝে একটু হরলিক্স কিনে দিয়ে আসতে পারেন, হরলিক্স খাও এবং জ্ঞান বুদ্ধি বাড়াও, এইটুক আমি করতে পারি। একটা হরলিক্সের টাকা দিতে পারি আর একটা টিস্যু পেপারের বক্সের টাকা দিতে পারি, এছাড়া তো ভাই আমি কিছু করতে পারি না। ভাই আমার ওনাকে প্রশ্ন ছিল, তো উনি আমার 2টা প্রশ্ন শুনে উনি একটা বিপদে পড়ে গেছিলেন। সেই 2টা প্রশ্ন আপনাকে করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে মানে আপনাদের লাইভ দেখে ওরা লাইভ করতেছে নাকি ওদের লাইভ দেখে আপনারা লাইভ করতেছেন, এই প্রশ্ন ছিল। সেকেন্ড প্রশ্ন ছিল উনি আচ্ছা, অশিক্ষিত বলে আপনাদের নাস্তিকদের, তাহলে শিক্ষিত কাকে বলে, শিক্ষিত কিভাবে চিনবো, সেটাও তিনি মানে যথার্থ উত্তর দিতে পারেন। তিনি বলছে যে শিক্ষিত তাকে শিক্ষিত বলে। এই 2টার প্রশ্ন আপনার কাছে প্লিজ। আচ্ছা, আমি লাইভ করি হচ্ছে গিয়ে 2015 সাল থেকে। 2015 সালে আমি যখন এই লাইভ গুলা করতাম ফেসবুকে একা, মানে তখন ফেসবুক এই স্ট্রিমিয়ার ছিল না, তখন তখন হচ্ছে ফেসবুকটা ছিল। ফেসবুকে তখন প্রথম লাইভ লাইভ করার যখন অপশনটা দিচ্ছে ফেসবুক, সেই সময় আমি তখন বাংলাদেশে তখনও লাইভ করার সিস্টেমটা আসে নাই, জার্মানিতে তখন লাইভ করার সিস্টেমটা আসছে নতুন একদম। সেই সময় থেকে আমি ফেসবুকে লাইভ করি এবং সেটা 2015 সাল থেকে, এখন মানে 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার ব্লুটিক ভেরিফাইড যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে ঢুকলে আপনি সেখানের ভিডিও সেকশনে গেলে সেই পুরনো যে 2015 সালের যে লাইভগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। তার মানে আমি বহু আগে থেকে লাইভ করি, এই বিষয়ে লাইভ করি। এটা সব মুমিনরাই মোটামুটি জানে, হ্যাঁ। এবং তাদের যে এই গ্রুপের যে আব্বাজান, যাকে তারা আব্বাজান বলে ডাকে, সে তার নাম হইতেছে মুশফিক মিনার।
মুশফিক মিনারের নাম শুনছেন? এই যে ওপেন স্টেজ যে চালায়, তাদের সবার আব্বাজান হইতেছে মুশফিক মিনারের নাম জানেন আপনি? হ্যাঁ, উনি অনেক আগে একবার লাইভে আসছিল, এক আচ্ছা দুইবার ওনাকে শুনছি, উনি প্রায় আসে না। আচ্ছা, এই মুশফিক মিনার তার যে মানে অভিজ্ঞতা, তা সে একটা লাইভ করছিল যে সে কিভাবে এই লেখালেখির সাথে যুক্ত হইলো। সেই লেখালেখির সাথে যুক্ত হইলো, সেই ভিডিওতে সে বলছে যে আমি প্রথম আসিফ মহিউদ্দিনের একটা লেখা পড়ি, লেখা পড়ে আমার মধ্যে অনেক জোশ আসে, আমি ইসলামকে ডিফেন্ড করার জন্য, আসিফ মহিউদ্দিনের লেখার জবাব দেওয়ার জন্য আমি লেখালেখি শুরু করি। এবং সে সেও লাইভ করা শুরু করছে। আমি লাইভ করি, আমারে দেখা আমারে জবাব দেওয়ার জন্য। তার জীবনের লক্ষ্য হইতেছে আসিফ মহিউদ্দিনের জবাব দেয়া। সে নিজের জীবনের লক্ষ্য তৈরি করছে, মানে তার সারা জীবনের লক্ষ্য হইতেছে কোনো না কোনো ভাবে আসিফ মহিউদ্দিনের জবাব সে দিতে চায়। এই জন্য সে ওয়েবসাইট খুলছে, এই জন্য সে লাইভ করছে, অনেক কিছু করছে। সে নিজেও এটা স্বীকার করছে তার ব্যক্তিগত অভিজ্ঞতাতে যে তার প্রধান লক্ষ্য ছিল আসিফ মহিউদ্দিনের ঠেকানি। হ্যাঁ, এবং এখনো সে শিকার চালায় যাচ্ছে। তাহলে তো ভাই বুঝতেই পারতেছেন যে এই ওপেন স্টেজের যে আব্বাজান, আব্বা হুজুর, সেই মুশফিক মিনারই আমারে দেখা লাইভ শুরু করছে, আমারে দেখা লেখালেখি শুরু করছে, আমার লেখার জবাব দিতে তার জন্ম হয়েছে, সে পয়দা হয়েছে, সেও আসলে আমার পোলা। হ্যাঁ, মানে আপনি যদি থ্যাংক ইউ। এইভাবে হিসাব করেন যে আহ, যীশু খ্রিস্ট হইল, খ্রিস্টানিটিতে যীশু খ্রিস্ট হইতেছে আল্লাহর পোলা, তাই না? একইভাবে মুশফিক মিনার হইতেছে আমার পোলা, কারণ তার জন্মই হয়েছে আমার লেখার জবাব দিতে। সে তার মানে ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, সেখান থেকে সে সেটা দিয়ে সেটাতে সে বলছে যে সে প্রথম আসিফ মহিউদ্দিনের একটা লেখা পড়ছিল, পইরা তার মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে এটার উত্তর কেমনে দিব, এই হুজুরের কাছে গেছে, সেই হুজুরের কাছে গেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে গেছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিল সেই সময় সবচেয়ে বড় আলেম বাংলাদেশের। আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হুজুর, এই যে আসিফ মহিউদ্দিন এটা লিখছে, এটার উত্তর কেমনে দিব? আব্দুল্লাহ জাহাঙ্গীরও তখন নাকি ঠিকভাবে উত্তর দিতে পারে নাই। তারপর গেছে ডক্টর আবু বকর জাকারিয়ার কাছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর, আসিফ মহিউদ্দিন নামক এক নাস্তিক এই প্রশ্ন করছে, মারিয়া কিপ্তিয়া কে ছিল, আপনি এটার উত্তর দেন। তখন আবু বকর জাকারিয়া সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানে মানে মুশফিক মিনার তার যে সারা জীবনের যে চেষ্টা চরিত্র, সবই হইতেছে আমারে কিভাবে ঠেকানো যায়, আসিফ মহিউদ্দিনের কিভাবে জবাব দেয়া যায়। এখন ভাই একজন মানুষের জীবনের লক্ষ্য হইতেছে আমার লেখার জবাব দেয়া, এটা তো ভাই আমার জন্য একটা ক্রেডিটেড বিষয়, তাই না? এরকম শত শত মুমিন আছে যাদের জীবনের প্রধান লক্ষ্য হইতেছে আসিফ মহিউদ্দিনের ঠেকানি, আসিফ মহিউদ্দিনের জবাব দেয়া। এটা তো ভাই একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমার জন্য তো আমি মনে করি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আপনার কি মনে হয় ভাই, এটা একটা আপনি অ্যাচিভমেন্ট এই না? আপনি এই জায়গায় সফল, আমি মনে করি। হ্যাঁ, এই জায়গায় সফল। মানে একটা কথা আছে, কে যেন বলছিল, সম্ভবত মহাত্মা গান্ধী বলছিল কিনা, আমার খেয়াল নাই, কিন্তু কথাটা হইতেছে এরকম যে আপনি সফল নাকি বিফল, এটা আপনি আহ, কিভাবে যাচাই করবেন আপনার শত্রুদেরকে দেখা। দেখবেন যে শত্রুরা যদি আপনারে সারাদিন আপনারে নিয়ে কাউমাও কাউমাও করতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকারের সফল হয়েছেন। আর যদি আপনার শত্রুরা যদি আপনার প্রশংসা করে, তখন আপনি বুঝবেন যে আপনি মানে আপনি আসলে তাদের লাইনেই চলে গেছেন। তো আমি তো এই বিষয়ে আমি মনে করি আমি তো সর্বোচ্চ সফল হয়েছি, কারণ হচ্ছে আমার যে এই মানে জঙ্গি মুমিন দিয়ে আছে, এরা 24 ঘন্টা আমার নামে জব করতে থাকে, আমার গ্যালিতে থাকে। এটা তো ভাই আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি আমার সেক্টরে আমি সর্বোচ্চ সফল হয়েছি। আহ এটা গেল একরকম, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শিক্ষিত কে, অশিক্ষিত কে, সেটা কিভাবে বুঝবো? এন্ড এটা তো ভাই একটা সাবজেক্টিভ ব্যাপার, এই জিনিসটা তো আসলে এইভাবে বোঝা যায় না। কিন্তু আমি যেটা মনে করি যে একজন মানুষ শিক্ষিত হয় তখন যখন হচ্ছে গিয়ে সে যুক্তির ব্যবহারটা করতে পারে। হুম। এবং একই সাথে সে তার যে আহ পুরনো পূর্ব ধারণাকে সে চ্যালেঞ্জ করতে পারে। মানে হচ্ছে আমি যেটা আপনাকে বোঝাচ্ছি, মানে মনে করেন ছোটবেলা বেলা থেকে আমি একটা জিনিস শুনে আসছি, আমি যদি সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করতে পারি যে ছোটবেলা থেকে শুনে আসছি মানেই যে এটা সঠিক হবে, সত্য হবে, এমন তো কোনো কথা নাই। এটাকে আমি এখন চ্যালেঞ্জ করব, আমি যুক্তি দিয়ে যাচাই করে দেখব যে এই জিনিসটা আসলেই সত্য কিনা। মানে হচ্ছে গিয়ে পূর্ব সংস্কার, এটাকে বা পূর্ব বিশ্বাস, পূর্ব ধারণা, এগুলাকে যে চ্যালেঞ্জ করতে পারে, আমার মতে সে হচ্ছে একজন শিক্ষিত মানুষ। একজন শিক্ষিত মানুষের Right. কাজই হচ্ছে গিয়ে যাচাই করে দেখা। কেউ যখন কোনো কিছু নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারে যে এই জিনিসটা, এই তথ্যটা সত্য নাকি মিথ্যা, এই যাচাই করার যার ক্ষমতা আছে, তাকে আমি একজন শিক্ষিত মানুষ বলি। এই যাচাই করার ক্ষমতা অনেক একাডেমিক পড়ালেখা না করা মানুষের মধ্যে থাকে। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন,
উনি তো শিক্ষিত ছিলেন না, ক্লাস 3-4 পর্যন্ত মনে হয় পড়ছে, তারপরে উনি আর পড়ালেখা করেনি, কিন্তু ওনার লেখা পড়লে বোঝা যায় যে উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। উনি ওনার পূর্ব ধারণাকে চ্যালেঞ্জ করতে পারতেন এবং যুক্তি উপস্থাপন করতে পারতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, তারপরে আরজ আলী মাতব্বর, এরকম অনেক মানুষ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের ছিল না, সক্রেটিস, গৌতম বুদ্ধ, তাদের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় যে তারা প্রচন্ড রকমের শিক্ষিত মানুষ। আবার অনেক শিক্ষিত মানুষ আছে যারা, যাদেরকে আমি দেখি যে মনে করেন একজন ইউনিভার্সিটির প্রফেসরকে আমি দেখছি, সে আহ, মানে সুরা ফাতিহা পড়া, পানি পড়া খাইতেছে, পানি পড়া খায়, সে ভাবতেছে তার অসুখ ভালো হয়ে যাবে। এই রকমের আমি ইউনিভার্সিটি টিচারকেও দেখছি। ইউনিভার্সিটি টিচারকে আমি দেখছি যে সে জিনে বিশ্বাস করে, সে মনে করে তার পোলার অসুখ হয়েছে, সেই অসুখটা মনে কারো নজর লাগছিল, নজর লাইগা তার পোলার অসুখ হয়ে গেছে। এই রকমের যারা লোকজন আছে তাদেরকে আমি অশিক্ষিত, মূর্খ, চুনাহাগা, গোয়ার, থার্ড ক্লাস এই সমস্ত মনে করি। তারা তাদের একাডেমিক কোয়ালিফিকেশন যদি আমাকে দেখায়ও সার্টিফিকেট যে সে এই জায়গা থেকে পিএইচডি করছে, তাতে আমার ধারণা তার সম্পর্কে বদলাবে না। আমি মনে করি এটা একটা সুনাহাগা বলদ, যে এত শিক্ষিত হওয়ার পরে মনে করে যে তার পোলারে কেউ নজর দিচ্ছে, সেই নজরের কারণে তার পোলায় অসুখ হয়েছে। এই রকমের বলদের বাচ্চা বলদ যদি আমার লাইভে আসে, আমি তারে চরম ভাবে অপমান করব, চরম ভাবে তারে নাজেহাল করব, তারে আমি বলদ বানাবো, সবাইরে দেখাবো যে সে কত বড় বলদ। এটা আমি করব। কারণ হচ্ছে এই রকমের লোককে চিহ্নিত করে দেওয়া উচিত যে এই রকমের লোক হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, যারা কুসংস্কার, অন্ধবিশ্বাস, এই সমস্ত জিনিস প্রচার করে। এবং অন্য লোকেরাও, অন্য অশিক্ষিত লোকেরাও এই শিক্ষিত লোকটারে দেখা তখন বলবে যে দেখো দেখো, এরকম একজন ইউনিভার্সিটির প্রফেসর, সেও এই কথা কইতাছে, তার হ্যাঁ, মানে এটা সত্য। এতে যে জিনিসটা হবে যে অশিক্ষিত মানুষ যারা আছে তারা আরো বেশি অন্ধবিশ্বাস, কুসংস্কারের ভিতরে পড়ে যাবে। কারণ তারা এই জিনিসটাকে মনে করবে যে এত বড় শিক্ষিত ব্যক্তিও চোখে নজর লাগা, বাচ্চার চোখে নজর লাগা, পানি পড়া খাওয়া, আংটি পইরা ভাগ্য পরিবর্তন, এগুলো বিশ্বাস করে, তার মানে তো এগুলো সত্যই হইব। এরা হচ্ছে আরো ভয়ঙ্কর, এরা হচ্ছে আরো খারাপ। এদেরকে একদম লাইভে আইনে, আমি যদি পারি এদেরকে যতগুলারে পারি এগুলারে লাইভে আইনে আমি এমন অপমান অপদস্থ করবো যেন অন্য মানুষরা বুঝে যে এরা কতটা অশিক্ষিত, কতটা মূর্খ। শফিক ভাই, এবার বলেন আপনি। আপনি দারুণ ভাবে আমাকে বুঝিয়েছেন। আমি আসলে কখনোই এই এই বিষয়টা মানে কেউ আমাকে এভাবে বলে নাই। তো আপনার আনসারটা আমার খুবই দারুণ লাগছে। আর